ক্লাস 12 তোমাদের সাহিত্য চর্চা বইতে লেখক সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা অংশটি সহায়ক পাঠ হিসেবে রয়েছে। এই আমার বাংলা গ্রন্থটিতে বেশ কয়েকটি রচনা তোমাদের পাঠ্যের অন্তর্ভুক্ত। এর মধ্যে একটি রচনা হলো হাত বাড়াও। আমি আজকে তোমাদের সঙ্গে হাত বাড়াও রচনাটি আলোচনা করব। তার আগে আমার বাংলা এই গ্রন্থ সম্পর্কে দু একটা কথা বলতে চাই। সেটা হলো আমার বাংলা গ্রন্থটি প্রকাশ পেয়েছে 1951 খ্রিস্টাব্দে। এই গ্রন্থটিকে বলা যায় লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার ফসল। কেন না, লেখকের জীবনী থেকে জানা যায় যে 1942-43 সালে তিনি কমিউনিস্ট পার্টির মুখপত্র জনযুদ্ধ নামক পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করেছেন। এই সাংবাদিকতার সূত্রে তিনি অখণ্ড বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন। মানে তার কাজ ছিল নিবিড়ভাবে বাংলাকে প্রত্যক্ষ করা, বাংলার জনজীবনকে প্রত্যক্ষ করা। তো এই কাজে তিনি নিজেকে ব্যাপৃত রেখেছিলেন। শুধু তাই নয়, তিনি যেন বাংলার মানুষের সুখ দুঃখের শরিক হয়ে উঠেছিলেন কোথাও গিয়ে, এবং তার এই বিভিন্ন রচনায় সেটা প্রকাশ পেয়েছে। তার ব্যক্তিগত অভিজ্ঞতায় সঞ্জাত এই রচনাগুলি খুবই তাৎপর্যবাহী, কারণ তিনি ছিলেন এই প্রত্যক্ষদর্শী। অর্থাৎ বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মনের মাধুরী মিশিয়ে তিনি যে সৃষ্টি করেছেন তা সাহিত্য গুণ সম্পন্ন হয়ে উঠেছে। অর্থাৎ সাহিত্য হিসেবে সেটা বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছে। অর্থাৎ পাঠক তার লেখার সঙ্গে খুবই একাত্মতা বোধ করেছেন। তো এই হচ্ছে আমার বাংলা গ্রন্থের একটা সংক্ষিপ্ত পরিচয়। আজকে আমরা হাত বাড়াও এই রচনাটি সম্পর্কে আলোচনা করব। হাত বাড়াও এই রচনাটির শুরুতেই দেখা যায় যে লেখক ফরিদপুরে যাত্রা করছেন। ফরিদপুরের যাত্রাকালে তিনি রাজবাড়ি নামক অঞ্চলে এক বাজারে খানিকক্ষণ অপেক্ষা করেছেন, কারণ ট্রেন আসতে দেরি থাকায় তিনি সেই বাজার অঞ্চলে অপেক্ষা করেছেন এবং চারিদিক পর্যবেক্ষণ করেছেন। সেখানে স্টেশনের যাওয়ার রাস্তায় মিলিটারি ছাউনিতে সেই মিলিটারিদের কার্যবিধি যেমন নিরীক্ষণ করেছেন, তেমনি হঠাৎই একটা দৃশ্য তাকে প্রবলভাবে নাড়া দিয়েছে। সেটা হচ্ছে দূর থেকে তিনি দেখতে পেয়েছেন এক অদ্ভুত জন্তু, চার পায়ে জন্তু। অর্থাৎ জন্তুরা চতুষ্পদ এটা আমরা জানি, চার পায়ে এক অদ্ভুত জন্তুকে তিনি আসতে দেখেছেন। কিন্তু ধীরে ধীরে তার কাছে, তার অনেক সামনে চলে এলে তিনি আবিষ্কার করেন তার যে এই জন্তু হিসেবে যে ভ্রম সেটা ভেঙে যায়। তিনি দেখেন যে না, একজন মানুষ। তিনি বলছেন অমৃতের পুত্র বলে উল্লেখ করছেন যে মানুষ যে চার পায়ে এভাবে আসতে পারে, তিনি দেখে বিস্মিত হয়েছেন এবং ভালোভাবে নিরীক্ষণ করে দেখেছেন যে এটি একটি 12-13 বছরের একজন কিশোর, যার মাজা ভাঙা, অর্থাৎ কোমরটা ভাঙা, এই জন্য সে উঠে দাঁড়াতে পারছে না। চার হাত পায়ে মানে ওইভাবে একটা জান্তব আচরণ লক্ষ্য করা যাচ্ছে, যে জন্তুর মতো তার ক্রম অগ্রগতি, এবং দেখা যাচ্ছে যে সে কিছু খুঁটে খাওয়ার চেষ্টা করছে। বাজার সংলগ্ন এলাকায় চাল ছোলা ইত্যাদি পড়ে থাকতেও পারে, সেগুলো খুঁটে খাওয়ার একটা চেষ্টা, অর্থাৎ ঠিক জন্তুর মতোই একটা খুঁটে খাওয়ার চেষ্টা তার মধ্যে রয়েছে। তো লেখককে এটা যথেষ্ট পীড়া দিয়েছে যে একজন মানুষের এই দুরবস্থা তিনি সহ্য করতে পারেনি এবং সেই স্থান পরিত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং স্টেশনে গিয়ে উপস্থিত হয়েছেন। তিনি বলেছেন যে ছুটে পালিয়ে গেলাম স্টেশনে। অর্থাৎ এই দৃশ্য যেন সহ্য করা যায় না, একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে এরকম জন্তুর মতো
চলাফেরা করতে দেখা সত্যিই খুব অসহনীয় একটা ব্যাপার বলেই মনে হয়। এবং সেটা যে প্রত্যক্ষদর্শী সে আরও বেশি করে এটা অনুভব করবে, এই যন্ত্রণা অনুভব করবে। লেখক তার ব্যতিক্রম নন, লেখক মাত্রেই সংবেদনশীল মানুষ আমরা জানি, তাই তার অনুভূতির জায়গাটা কোনো স্পর্শ করা যায় না। এবং এই অনুভূতি সঞ্জাত যে লেখা তিনি লিখেছেন, যে অভিব্যক্তির প্রকাশ তা অনবদ্য এবং অপূর্ব গদ্য ভাষায় তিনি তা ব্যক্ত করেছেন। এবং এই হাত বাড়াও প্রসঙ্গটি তার অনুভূতি থেকেই তিনি উচ্চারণ করেছেন। কেন হাত বাড়াতে বলেছেন, কী জন্যে হাত বাড়াতে বলছেন, কার প্রতি হাত বাড়াতে বলছেন, এটা একটা বিশেষ মাত্রা পেয়েছে এই রচনায়। আমরা রচনাটা পড়লে ক্রমশ বুঝতে পারবো। এবার তোমরা একটু বইটা দেখো। শীতকালে শুধু পায়ের পাতাটুকু ডোবে এমন নদী তিস্তা। হেঁটে পার হবার সময় পেছনে যদি তাকাও দেখবে আকাশের পিঠে পিঠ রেখে হাঁটুর মধ্যে মুখ গুজে বসে আছে প্রকাণ্ড এক দৈত্য। অর্থাৎ তিস্তা নদী তোমরা জানো উত্তরবঙ্গে দেখা যায়, উত্তরবঙ্গে বহমান তিস্তা, যার কথা তিনি বলছেন। অর্থাৎ এই বাংলাদেশের একদম উত্তর সীমানা থেকে তিনি শুরু করেছেন যে এক মুখ গুজে বসে আছে প্রকাণ্ড এক দৈত্য, বলতে হিমালয় পর্বতের কথা বলছে। তার বিশালতা ব্যাপকতা এখানে ধরা পড়ে দৈত্য শব্দটির মাধ্যমে। আসলে দৈত্য নয়, হিমালয় পাহাড়। তিনি বলছেন যে হিমালয়ের এই বিশালতাকে তিনি দৈত্য বলে উল্লেখ করছেন। এরপরেই তিনি বলছেন নন্দীগ্রামের এক অখ্যাত গাঁয়ে নোনা লাগা তাল গাছের বন পেরিয়ে আকাশের কোলের কাছে প্রথমে ছোট্ট একটা ফোঁটা, তারপর আস্তে আস্তে তাল গাছের মতো বড় হয়ে উঠল। কি ওটা? এরপরেই তিনি চলে যাচ্ছেন একেবারে উত্তর থেকে একদম দক্ষিণে। অর্থাৎ আমরা জানি যে পশ্চিমবঙ্গের পূর্ব দিকে বঙ্গোপসাগর, সেখানকার কথা তিনি বলছেন যে নোনা লাগা, নোনা অঞ্চল, লবণাক্ত অঞ্চল, এটা সমুদ্র তীরবর্তী অঞ্চল, যেখানে তাল গাছের বন পেরিয়ে তিনি আকাশের কোলের কাছে দেখছেন একটা ছোট্ট ফোঁটা। অর্থাৎ দূর থেকে যেটাকে ফোঁটা বলে মনে হচ্ছে সেটা আসলে কি? তিনি বলছেন যে আগন্তুক এক জাহাজের মাস্তুল। অর্থাৎ আগন্তুক বলতে হঠাৎ আগত একটা জাহাজের মাস্তুল তিনি প্রত্যক্ষ করেছেন দূর থেকে, যেটাকে একটা বিন্দুর মতো তার মনে হয়েছে। আর সামনের বালিয়াড়ি পেরিয়ে ধুধু করে উঠল নীল সমুদ্র। সমুদ্র বঙ্গোপসাগর তিনি বলছেন। অর্থাৎ উত্তরে হিমালয়ের কথা বলছেন এবং একদম নিচে তিনি বঙ্গোপসাগরের কথা বলছেন। একেবারে সুউচ্চ হিমালয় এবং তার নিচ ভাগে যে সাগরের কথা সেটা উল্লেখ করে তিনি কি বলতে চাইছেন। এই সমুদ্র হিমাচল আমার বাংলা, অর্থাৎ বাংলা যে কত বৈচিত্র্যপূর্ণ ভূপ্রকৃতি সেইটা বর্ণনা করতে গিয়ে বলছে সমুদ্র হিমাচল আমার বাংলা। তিনি খুবই গর্ববোধ করছেন যে এরকম বাংলাদেশ, যার উত্তরে হিমালয়, দক্ষিণে সাগর, এই বাংলা যেন, এই বাঙালি হিসেবেও তিনি গর্বিত যেন বোধ করছেন যে পর্বত যার প্রহরী। অর্থাৎ এই বাংলাকে পাহারা দিচ্ছে এক পর্বত এবং সমুদ্র যার পরীক্ষা বলতে খনন করা খাত। এটা তো খনন করা মানুষের সৃষ্ট খাত নয়, এটা প্রকৃতি দত্ত। অর্থাৎ প্রকৃতির একটা স্বাভাবিক নিয়মেই এই সমুদ্র রয়েছে। তো সমুদ্র যেন খাতের মতো বিরাজ করছে। তো সমুদ্র একাধারে নিরাপত্তা দিচ্ছে এই বাংলাকে, যেমন হিমালয়ও একটা অতন্দ্র প্রহরীর কাজ করছে। আচ্ছা, এই কথা বলার অর্থ যে বাংলার কত বৈচিত্র্য, বাংলার কত সৌন্দর্য, প্রকৃতি, বাংলার প্রকৃতির এই বিচিত্র রূপে কবি বলা ভালো, কবি পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়, তিনি কবি হিসেবেই বেশি পরিচিত। এখানে প্রাবন্ধিক সুভাষ মুখোপাধ্যায় তার মুগ্ধতা প্রকাশ পেয়েছে। এবং তারপরেই তিনি বলছেন যে ফরিদপুরের গাড়ি আসতে তখনও অনেক দেরি। এইটা কিন্তু একটা, আমরা এটার সঙ্গে এই রচনার এই অংশের কোনো সাদৃশ্য নেই। তিনি বাংলার সঙ্গে কতটা একাত্ম এবং বাংলার যে প্রকৃতি, ভূপ্রকৃতি,
তার যে কত বৈচিত্র্য সেটা উল্লেখ করলেন। এটা একটা প্রসঙ্গত যে এরপরে তিনি বাংলার কি রূপ দেখতে পেলেন সেই প্রসঙ্গে এটা খুবই তাৎপর্যপূর্ণ একটা বিষয়, যে কতটা বৈপরীত্য রয়েছে বাংলার এই প্রকৃতি এবং তার জনজীবনে। সেইটাই তিনি এখন বলবেন যে ফরিদপুরের গাড়ি আসতে তখনও অনেক দেরি, রাজবাড়ির বাজারে বসে আছি, অর্থাৎ বাজার সংলগ্ন এলাকায় বসে আছেন, সেখান থেকে অনতি দূরেই স্টেশন। পাতলা কুয়াশায় মোড়া 50-এর আকালের এক সকাল, অর্থাৎ 50-এর মন্বন্তরের প্রেক্ষাপটে এই রচনা। তাই এক সকালে, কুয়াশা মোড়া সকালে তিনি বসে আছেন। একটু দূরেই স্টেশনের রাস্তায় মিলিটারি ছাউনির পাশে একটা অদ্ভুত জন্তু দেখলাম। এই অদ্ভুত জন্তু আস্তে আস্তে 4 পায়ে এগিয়ে আসছে। চেনা কোনো জন্তুর সঙ্গে তার মিল নেই, অর্থাৎ লেখক কোনোদিন এই ধরনের জন্তু দেখেননি। কুয়াশার মধ্যেও জল জল করছে তার দুটো চোখ। একা থাকলে ভয়ে মূর্ছা যেতাম, অর্থাৎ চোখটা দেখে লেখক অত্যন্ত ভয় পেয়েছেন। হয়তো বাজারে অনেক কিছু মানুষ তখন চলাফেরা করছে বা কেউ রয়েছে, তাই তিনি হয়তো মূর্ছা যাননি, কিন্তু এহেন দৃশ্য যথেষ্ট অজ্ঞান করার মতো অবস্থায় তৈরি করে বলে লেখক উল্লেখ করছেন। কেননা সেই চোখের দৃষ্টিতে এমন এক মায়া ছিল যা বুকের রক্তহীন করে দেয়। অর্থাৎ চোখের দৃষ্টিতে যে গভীরতা, যে ব্যাপকতা রয়েছে, সেটা যে কোনো মানুষের বুকের রক্তহীন করে দেয়, অর্থাৎ একটা ভয়ার্ত ভাব সৃষ্টি করে, যেটা মানুষের যথেষ্ট ভীতির সঞ্চার করে বলে লেখক উল্লেখ করছেন। আরও কাছে এগিয়ে এলো সেই মূর্তি, রাস্তার ধুলো থেকে কি যেন খুঁটে খুঁটে খাচ্ছে, তার জ্বলন্ত দুটো চোখ কুয়াশায় কি যেন খুঁজে খুঁজে ফিরছে। ঠিক মানুষের হাতের মতো তার সামনের দুটো থাবা, আঙুলগুলো যেন আগার দিকে একটু বেশি সরু, গায়ে একটুও লোম নেই। কোন জন্তু? এখনো তিনি বুঝতে পারছেন না যে এটা কোন জন্তু, কেন তো এই ধরনের জন্তুর সঙ্গে তার কোনোদিন পরিচয় হয়নি। খুঁটে খুঁটে খাচ্ছে, জ্বলন্ত দুটো চোখ কুয়াশার কি যেন খুঁজে ফিরছে। কুয়াশাচ্ছন্ন, অর্থাৎ মানুষের দৃষ্টি পথ যেন অবরোধ করে এই কুয়াশা। তো সেই যেন কিছুর একটা অন্বেষণ তার মধ্যে রয়েছে, কিছুর খোঁজ তার মধ্যে রয়েছে, এটা লেখক স্পষ্ট অনুভব করতে পারছেন। এবং মানুষের হাতের মতো তার সামনের দুটো থাবা, মানুষের থাবার যেরকম হাত হয় সেরকমই মনে হচ্ছে তার। সামনাসামনি আসতেই স্তম্ভিত হয়ে গেলাম। অমৃতের পুত্র মানুষ, 12-13 বছরের উলঙ্গ এক ছেলে। তিনি কি দেখলেন? যে না, এটা কোনো জন্তু নয়, অমৃতের পুত্র, অর্থাৎ ঈশ্বরের যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। তিনি দেখলেন জন্তু বলে যেটা তার ভ্রম হয়েছিল, সেটা সেটা জন্তু নয়, সেটা মানুষ। কি ধরনের মানুষ, কত বয়সের? না, 12-13 বছরের এক উলঙ্গ ছেলে, এক কিশোর। মাজা পড়ে গেছে, অর্থাৎ কোমরটা ভাঙা, হাঁটতে পারে না। তাই জানোয়ারের মতো 4 পায়ে চলে, এই জন্তুর মতোই তার আচরণ। অর্থাৎ কতটা কিরকম মানুষের কি নিদারুণ পরিণতি হতে পারে যে এই জান্তব আচরণ তাকে দেখতে হচ্ছে। বাজারের রাস্তায় খুঁটে খুঁটে খায় চাল আর ছোলা, অর্থাৎ এই জন্তুর মতোই সে খাদ্যের অন্বেষণ করছে এবং খুঁটে খুঁটে চাল আর ছোলা খাচ্ছে। পরবর্তী ভিডিওতে আমি এর পরবর্তী অংশটা বলছি।